বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স কোচিং সেন্টার দৌলতপুর শাখার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানালেও আমাদের আজকের যে ক্লাসটা এটা সকল শিক্ষার্থীদের জন্য নয়। এই ক্লাসটা একদমই নবাগত যে অনার্স ফার্স্ট ইয়ারে যেসব ছোট ভাই ও বোনেরা ভর্তি হয়েছেন তাদের জন্য আজকের ক্লাসটা। আচ্ছা, আজকের ক্লাসটার নাম দিয়েছি আমি বিবিএ অনার্স সেমিনার দিয়েছি, নামটা দিয়েছি সেমিনার। কেন? কারণ যারা একদমই নতুন অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তারা কিন্তু আসলে অনেকেই জানে না যে অনার্স কোর্সটা কেমন হয়, কতদিন সময় পাওয়া যায়, এখানের সিলেবাসটা কেমন হয়, পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে, এই যে কতদিন সময় পাওয়া যেতে পারে, এই যে আলোচনাগুলো দেখেন, এই আলোচনাগুলো কিন্তু খুবই জরুরি। অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এদের জন্য কিন্তু এই আলোচনাটা জরুরি না। মূলত এই আলোচনাটা জরুরি হচ্ছে যারা একদম প্রথম অনার্স প্রথম বর্ষে ভর্তি হয় তাদের জন্য কিন্তু এই আলোচনাটা একটু জরুরি। সুতরাং সবাই যারা অন্তত অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন অথবা আপনার কোনো ছোট ভাই বোন বা ছেলে মেয়ে যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এজন্য সবাই একটু ভিডিওটা দেখবেন। আচ্ছা, ভিডিওটা আমরা মূলত অনার্স কোচিং সেন্টার দৌলতপুর শাখা পক্ষ থেকে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা আমরা করছি। এটা আমাদের বিএল কলেজ রোড ফার্স্ট গেটে অবস্থিত। তাহলে আমি কথা না বাড়ায় আমাদের আজকের যে ক্লাসটা এই ক্লাসটা আমি নিচ্ছি। আর এই ক্লাসটা আমরা আমাদের যে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপগুলো অবশ্যই আমরা দিয়ে দিব, ওখান থেকে সবাই একটু দেখে নিবে। আচ্ছা, আমার পরিচিতিটা যদি দিই, আমি হচ্ছে মোহাম্মদ আনিসুর রহমান শ্রাবণ, আমার বিবিএ MBS কমপ্লিট, পরিচালক এবং সিনিয়র শিক্ষক, অনার্স কোচিং সেন্টার দৌলতপুর খালিশপুর শাখা। আচ্ছা, আমাদের আজকের যে আলোচনার বিষয়গুলো আমি কয়েকটা টপিকস নিয়ে আজকে একটু কথা বলবো, যে টপিকসগুলো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে বা ভর্তি হয়েছে এমন প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা যারা অনার্স ওল্ড ফার্স্ট ইয়ারে পড়ে তারাও অনেকেই হয়তো জানে না এই বিষয়গুলো, তারাও যদি চায় তারাও কিন্তু দেখে নিতে পারবে। আসি, আমরা আলোচনায় চলে আসি। দেখেন, আজকে আমার আলোচনার বিষয়ে বা আলোচনার টপিকসগুলো হচ্ছে এই যে হচ্ছে আমার টপিকসগুলো। আমি যদি এক একটা টপিকস নিয়ে একটু আলোচনা করি তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট যে টপিকস আমি এখানে লিখেছি অনার্স প্রথম বর্ষের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা। আমি খুবই দুঃখিত যে সিলেবাসের টোটাল যে এক একটা সাবজেক্টের যে সিলেবাস এইটা না, আমরা জাস্ট অনার্স প্রথম বর্ষের যে বইগুলো আছে এই বইগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি একটু এখানে যদি আলোচনা করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখি। আচ্ছা, তাহলে অনার্স প্রথম বর্ষ এই অনার্সটার যে সিলেবাস বা যে কোর্স, এই যে কোর্স, এই কোর্সের একটা নাম আছে। এই কোর্সের নাম সেটা হচ্ছে বিবিএ কোর্স। অনার্স কোর্সের যে নাম সেটার নাম হচ্ছে বিবিএ কোর্স, মানে কোর্স নেম বিবিএ। এখন এই বিবিএ প্যাটার্নের যে মেয়াদ বা ডিউরেশন সেটা হচ্ছে 4 ইয়ার্স, 4 বছরের একটা কোর্স এইটা। এখন এই যে 4 বছরের কোর্স, এই 4 বছরের কোর্সে আমাদের কতবার বোর্ড পরীক্ষা দিতে যেতে হবে? এই প্রশ্নটা আসার কারণটা হচ্ছে আমাদের সব ছেলেমেয়েরা যারা SSC HSC অলরেডি পাশ করে অনার্সে ভর্তি হয়েছে তারা সবাই যেটা জানে সেটা হচ্ছে SSC পড়াশোনা কিন্তু একই বই 2 বছর ধরে। এই 2 বছর পড়ে আমরা বোর্ডে কিন্তু যাই একবারই। ঠিক একইভাবে HSC 2 বছর একই বই পড়ে বোর্ডে কিন্তু যাই একবার। এজন্যই প্রশ্ন আসতে পারে যে তাহলে অনার্সের যে 4 বছরের কোর্স, এই 4 বছর কি আমরা একবারে বই পড়ে তারপরে কি বোর্ডে যাব একবার? না, তা না। এখানে কি করতে হবে? এখানে আমাদের 4 বছরই বোর্ডে পরীক্ষা দিতে যেতে হবে। তার মানে 4টা বছরেই আমরা বোর্ড পরীক্ষা দিতে যাব, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এই 4 বছরের ভিতরে কেউ একজন ফার্স্ট ইয়ারে বিশাল রেজাল্ট করে ফেললো, ধরেন সারা বাংলাদেশ থেকে প্লেস করে ফেলছে, সারা বাংলাদেশ থেকে প্লেস করছে আর কি। ক্লাস নিচ্ছি মামু, একটু পরে ফোন দিই। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, যেখানে ছিলাম আমরা, সারা বাংলাদেশ থেকে প্লেস করে ফেলছে ফার্স্ট ইয়ারে, তবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তার রেজাল্টটা খারাপ করে ফেলছে। তাহলে অ্যাভারেজ যে রেজাল্টটা সেটা কিন্তু ভালো হবে না খারাপ হবে সেটা আপনারাই জানতে পারবেন। আচ্ছা, তাহলে যেহেতু 4 বছর আমরা বোর্ড পরীক্ষা দিতে যাব, আমাদের প্রত্যেকটা বছরেই কিন্তু ভালো রেজাল্ট করতে হবে এবং এই 4 বছর পর একটা অ্যাভারেজ রেজাল্ট কিন্তু ফাইনালি দেওয়া হবে। মানে অনার্স ফার্স্ট ইয়ারে বিশাল রেজাল্ট করলাম তার মানে কিন্তু সব কিছুই হয়ে যায়নি। তাহলে কি করতে হবে, 4টা বছরই বিশাল রেজাল্ট করতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করে ফেলবো। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাদের বিবিএ কোর্সটা 4 বছর এবং 4 বার বোর্ড পরীক্ষা দিতে হবে। এখন সেই হিসাবে 4 বছরে যদি আমরা 4 বার বোর্ড পরীক্ষা দেই, তাহলে আমাদের এক এক ইয়ার ইকুয়াল টু কিন্তু সময় পাওয়া যাবে 1 বছর বা 12 মাস। তবে বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 12 মাস সময় কিন্তু দেওয়া হয় না, সেক্ষেত্রে 10 অথবা 11 মাস সময় কিন্তু আমরা পাবো। যাই হোক, এইটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমি করব। এবার আসি আমাদের সিলেবাসে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে যে সিলেবাসটা আছে সেখানে হচ্ছে মোট বইয়ের সংখ্যা 6টা, মোট 6টা বই পড়তে হবে। আচ্ছা, বইগুলো যদি আমি একটু দ্রুত লিখে ফেলি, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, আমি শর্টকাট করে লিখতেছি, এটার বিস্তারিত নাম আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বা অনেক ডিপার্টমেন্টে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আমি জাস্ট অ্যাকাউন্টিং লিখছি যে অ্যাকাউন্টিং বইটা আছে, সব ডিপার্টমেন্টের আছে। আচ্ছা, ফিনান্স আছে, ফিনান্স, এখন এই ফিনান্সটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছে, তাহলে অন্য যে 2 ডিপার্টমেন্ট ফিনান্সের পরিবর্তে ইন্ট্রোডাকশন টু বিজনেস, তাহলে দ্বিতীয় বইটা লিখছি ফিনান্স, এই ফিনান্স বইটা আছে হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট। ম্যানেজমেন্ট মার্কেটিংদের ফিনান্স ডিপার্টমেন্টটা নাই, তাদের আছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। আচ্ছা, 3 নাম্বার যদি বলি আমরা, হিস্টোরি নামে একটা বই থাকবে, এর ফুল মিনিং বড় নাম আছে কিন্তু আমি জাস্ট শর্টকাট করে যতদূর বোঝানো যায়। হিস্টোরি, ইতিহাস আছে। ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে, ইকোনমিক্স। এই ইকোনমিক্স সাবজেক্টটা সব ডিপার্টমেন্টের নেই, মার্কেটিং ডিপার্টমেন্টের ইকোনমিক্স হয় না, ওদের হয় হচ্ছে কম্পিউটার। কম্পিউটার সাবজেক্টটা আছে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, বাকি সব ডিপার্টমেন্টের ইকোনমিক্স আছে। এছাড়া ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, মানে ব্যবস্থাপনা, আর লাস্ট হচ্ছে মার্কেটিং নামে একটা সাবজেক্ট আছে। এই মোট 6টা সাবজেক্টে ক্লাস পড়াশোনা করতে হবে, 6টা সাবজেক্টের। এক্ষেত্রে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যদি বলি, অ্যাকাউন্টিং একটা ম্যাথ, ফিনান্স একটা ম্যাথ, তবে ইকোনমিক্সটাকে আমরা ম্যাথ না বললেও ইকোনমিক্সের চিত্রগত প্রশ্ন আসে, সেক্ষেত্রে এটাকেও অনেকে ম্যাথের মতো ধরে নেয়, কারণ এক্ষেত্রেও কিন্তু পড়াশোনা করা লাগে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন হিস্টোরি, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, এনারা কিন্তু সব থিওরিটিক্যাল সাবজেক্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। এখানে একটু গুড নিউজ বলে যাই। গুড নিউজটা হচ্ছে, আমরা যখন এসএসসি এবং এইচএসসি বই খাতা পড়াশোনা করছি, সেখানে কিন্তু একটা বোনাস সাবজেক্ট পেতাম, যাকে আমাদের নাম ছিল 4 সাবজেক্ট। এটা কিন্তু বোনাস ছিল, মানে পরীক্ষা দিব, মার্কসও কাউন্ট হবে কিন্তু সাবজেক্ট কাউন্ট হবে না, এই জন্য এটাকে বোনাস বলা হয়। আর অনার্স লেভেলে এসে, এটা আমি যেহেতু ফার্স্ট ইয়ার বলছি, ফার্স্ট ইয়ারে 6টা বইয়ের ভিতরে একটাও কিন্তু 4 সাবজেক্ট নেই। তাহলে সব কয়টা সাবজেক্টই মেইন সাবজেক্ট এবং সব কয়টা সাবজেক্টেই ভালো করতে হবে রেজাল্ট ভালো করতে গেলে। তাহলে আপাতত সাবজেক্টের ব্যাপার এইটুকুই থাকুক, আমাদের এই কয়টা সাবজেক্ট পড়তে হবে। ও আরেকটু কথা বলে দিই, আচ্ছা, এই যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টের পড়াশোনা কি পরিমাণ আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি, সেটার কথা হচ্ছে যে আমাদের প্রতিটা বইতে, যে বইতে সবচেয়ে কম অধ্যায় আছে সে বইতেও প্রায় 10টা চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো সিলেবাস হয় না, পরীক্ষার কোনো সিলেবাস হয় না, A to Z পড়ে যেতে হয়। সেই হিসাবে কিন্তু আমাদের মোট 6টা বইতে প্রায় 60টা চ্যাপ্টার আমাদের কিন্তু পড়তে হবে, 60টা চ্যাপ্টার। এখন এই 60টা চ্যাপ্টার পড়ার জন্য আপনি কতটুকু সময় পাবেন, কিভাবে পড়বেন, আমাদের ভিডিওর আস্তে আস্তে সব কিছুই এগুলো আমি বলতে থাকবো। আচ্ছা, আমাদের তাহলে সিলেবাস নিয়ে মোটামুটি একটু কথা বলে ফেললাম। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে আইটেমটা ছিল বা দ্বিতীয় আমার আলোচনার বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয়। বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয় সেটা নিয়ে একটু আমাদের কথা বলতে হবে এখন। আচ্ছা, বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন, আমি যদি এইটা নিয়ে একটু কথা বলি, আমরা যখন হচ্ছে ছোট ছিলাম, মানে আমরা যখন পড়াশোনা করতাম, আমরা বেসিক্যালি আমি বা আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমাদের
কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল সেটা একটু দেখাই, তারপরে আপনারা যখন পরীক্ষা দিবেন তখন প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা দেখলে হবে। আমি তাই তো বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা যখন পড়তাম আমাদের প্যাটার্নের নাম ছিল বিবিএস প্যাটার্ন, ওই প্যাটার্নটাই বর্তমানে এখন বিবিএ প্যাটার্ন হয়ে গেছে। মানে আমি এইটা দুইটা প্যাটার্ন একসাথে কেন দেখাচ্ছি, কারণ দেখা যাচ্ছে আপনারা অনেক কে শুনে আসছেন যে অনার্স লেভেলে তেমন পড়ালেখা লাগে না, হই হই রই রই করলেই আমাদের রেজাল্ট হয়ে যায়, তাদের জন্যই দুইটা প্যাটার্ন দিচ্ছি যে কারা হই হই রই রই করতে পারতো। দেখেন আমাদের সময় বিবিএস প্যাটার্নে 5টা বই ছিল, বইয়ের পরিমাণ ছিল 5, আপনাদের সময় হয়ে গেছে কিন্তু 6। এই 5টা বইতে সর্বোচ্চ চ্যাপ্টার ছিল এক একটা বইতে 7টা বা 8টা চ্যাপ্টার ছিল সর্বোচ্চ। এখন আমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল যে আমাদের মোট 10 সেট প্রশ্ন আসবে, 10 সেট কোশ্চেন আসবে, অ্যান্সার করতে হবে যে কোনো 5 সেট, প্রত্যেক সেটে 20 করে মার্কস, তাহলে মোট মার্কস 100। এটা হচ্ছে আমাদের পড়ার প্যাটার্ন বা আমাদের কোশ্চেন প্যাটার্ন ছিল। এখন আমরা যদি চিন্তা করতাম যে 8টা যে চ্যাপ্টার আছে এই 8টা চ্যাপ্টার থেকে আমরা যে কোনো 5টা চ্যাপ্টার পড়ে যাব, যে কোনো, আমাদের কিন্তু কমন বেঁধে যেত। কেন যেত? কারণ আমাদের 8টা চ্যাপ্টার থেকে 10 সেট প্রশ্ন আসতো, তাহলে কোনো না কোনো চ্যাপ্টার থেকে কিন্তু রিপিটও হতো, এই জন্য যে কোনো 5 সেট পড়লেই কিন্তু আমরা বের হয়ে যেতাম। কিন্তু এখনের যে প্রশ্নটা আসে এই প্রশ্নটা 3টা পার্টে আসে, পার্ট এ, পার্ট বি অ্যান্ড পার্ট সি, 3টা পার্টে প্রশ্ন আসে। এইটুক দেখলেই তো বোঝা যাচ্ছে যে আগের কোশ্চেন প্যাটার্ন থেকে এখনের কোশ্চেন প্যাটার্নটা একটু জটিল প্রক্রিয়া। আচ্ছা, এই পার্টের মধ্যে কি থাকে? পার্টের মধ্যে 12টা আইকিউ জাতীয় প্রশ্ন থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে যে শর্ট কোশ্চেন, একদমই শর্ট, এক কথায় উত্তর দিতে হয়। এক্ষেত্রে কোনো অপশন কিন্তু থাকবে না, প্রশ্ন থাকবে, আপনাকে উত্তরটা বের করে দিতে হবে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন, এইটুকু লেখা থাকবে, কিন্তু উত্তরটা আপনারই কিন্তু বলতে হবে। এই 12টা আইকিউর মধ্যে মোট 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1, তার মানে মোট 10 মার্কস কিন্তু পাওয়া যাবে এখান থেকে। আচ্ছা, পার্ট বিতে 8টা কোশ্চেন আসবে এবং সেটা সংক্ষিপ্ত প্রশ্ন, অ্যান্সার করতে হবে 5, পূর্ণমান 4 করে, তাহলে মোট মার্কস 20। আচ্ছা, আরেকটা আছে পার্ট সি, এখান থেকে 8টা বড় প্রশ্ন আসবে, বর্ণনামূলক প্রশ্ন আসবে, এক্ষেত্রেও 5টা অ্যান্সার করতে হবে, 10 করে মার্কস, 50 মার্কস, তাহলে মোট মার্কস 80 মার্কস। আচ্ছা, এইগুলো এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু খুবই জরুরি। মানে আপনি যদি দেখা যাচ্ছে যে কি দূরে কি ক্লাস করবে, এ তো বুঝি, এই ক্লাসটা জরুরি এই জন্য যে আপনি সব কিছুই যদি না জানেন, অনার্স লেভেলটায় কি অবস্থা, কি করতে হবে না হবে না জানেন, তাহলে কিভাবে করবেন আমি জানি না। আর যদি সম্ভব হয় আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করবেন। শেয়ার করলে লাভটা কি? শেয়ার করলে মানুষের দোয়া পাওয়া যায়। সেটা কেমন? ধরেন আপনি শেয়ার করলেন, এই শেয়ারটা এমন একজন দেখলো যার আশেপাশে কোনো কি নেই, এরকম বোঝানোর মতো কেউ নেই, আপনার কল্যাণে সে এই সব বুঝতে পারলো বা জানতে পারলো, তাহলে তার মনের মধ্যে যে ভালো লাগাটা, স্যাটিসফ্যাকশনটা, এইটার জন্যই কিন্তু আপনি দোয়া পাবেন। আর দোয়া পাইলেই রেজাল্ট ভালো হয়, আমি তো বলি দোয়া পাইলেই রেজাল্ট ভালো হবে। এই জন্য যদি সম্ভব হয় আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দিবেন। তাহলে মোট 80 মার্কের পরীক্ষা। এখন প্রশ্ন আসতে পারে যে 80 মার্কের পরীক্ষা দেবো, আর 20 কোথায় গেল? দেখেন, আর যে 20 মার্কস আছে, এই 20 মার্কসের 2টা পার্টে প্রশ্ন হবে। কে যেন এই মাসিটা ডিস্টার্ব করো। আচ্ছা, 20 মার্কটাকে 2 ভাগে ভাগ করা হয়, 15 যোগ 5, তার মানে ক্লাসের অ্যাটেন্ডেন্স, মানে আপনি কলেজে ঠিকঠাক মতো যদি ক্লাসে অ্যাটেন্ড করে থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে 5 মার্কস পেয়ে যাবেন, ফ্রি এটা। আচ্ছা, আর যে 15 মার্ক, এই 15 মার্কের জন্য কলেজে পরীক্ষা হয় একটা, এই পরীক্ষার নাম হচ্ছে ইনকোর্স এক্সাম হয়, সেখানে 15, তাহলে এই মোট 80 যোগ 20, 100 মার্কের একটা বুঝ হয়তো সবাই পেয়ে গেল। এখন আসি, এই প্রশ্নগুলো কোথা থেকে আসবে, বইয়ের কোথা থেকে আসবে? আমি শুরুতেই বলছিলাম যে আমাদের মোট বইয়ের সংখ্যা 6, যে বইতে সবচেয়ে কম চ্যাপ্টার সেই বইতেও 10টা করে চ্যাপ্টার আছে, তাহলে আমাদের মোট 60টা চ্যাপ্টার কিন্তু পড়া লাগবে।
কেন পড়া লাগবে? কারণ আমাদের সময় যেমন বোঝা যাইতো যে কোনো 5 অধ্যায় পড়লেই হবে, আপনাদের সময় কিন্তু এই ব্যাপারটা নেই। তার মানে টোটাল সব কয়টা চ্যাপ্টার পড়েই আপনার কিন্তু এই কোশ্চেনগুলো কমন বাঁধাতে হবে। ধরে নেন কেউ একজন এই 60টার জায়গায় প্রতিদিন 10টা চ্যাপ্টার তো প্রত্যেকটা বইতে, একজন খুব ভালোভাবে 9টা চ্যাপ্টার পড়তে পারছে আর একটা চ্যাপ্টার ধরার সময় পায়নি। আনফরচুনেটলি ওই বছর 10মতম চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কোশ্চেন হলো, তখন কি হবে? এজন্য প্রশ্ন কমন বাঁধানোর জন্য যেটা করতে হবে, সব বই পড়তে হবে। এখন এক একটা বইতে কি পরিমাণ প্রশ্ন পড়া লাগতে পারে সেটা নিয়ে যদি অল্প একটু কথা বলি, আমি এপাশে একটু দেখাই। আচ্ছা, আমাদের ছোটবেলায় যখন আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন সবাই জানে যে নৈর্ব্যক্তিক ছিল, আমাদের রিডিং পড়ে পড়ে আমরা কি করতাম, নৈর্ব্যক্তিক বের করতাম। এই আইকিউটাও কিন্তু সেরকম জাতীয়, রিডিং পড়ে পড়ে বের করতে হয়। তবে এখনের সুবিধা হচ্ছে বিভিন্ন গাইড টাইটের কল্যাণে এখন কিন্তু আর নিজেদের বের করা লাগছে না। সেই হিসাবে আমরা যদি একটু দেখি যে আমাদের 10টা চ্যাপ্টার যদি থাকে এক একটা বইতে, এই এক একটা বইয়ের প্রত্যেক চ্যাপ্টারে আমরা আইকিউ মানে এক কথায় উত্তর দেখবেন মানে শেষই হবে না। আমরা যদি আনুমানিক 30টা করে ধরি, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আনুমানিক 30টা ধরেন পার্ট এ থাকতে পারে, তাহলে আমাদের এক এক বইতে মোট 300টা পার্টে পড়লে হচ্ছে। এটা কাদের জন্য বলছি? যারা খুব ভালো রেজাল্ট করতে চায়। আর আমার মনে হয় অনার্স লেভেলে এসে কেউ খারাপ রেজাল্ট করতে চায় না, এটা আমার কাছে মনে হয়। তাহলে 300টা পার্টে এক বইতে যদি হয়, আমাদের মোট বইয়ের সংখ্যা কিন্তু 6, তাহলে পার্টে পড়তে হবে 1800 পার্টে পড়তে হবে আমাদের মোটামুটি বোর্ডে কমন বাঁধাতে গেলে। আচ্ছা, এবার পার্ট বি অ্যান্ড সিতে আসি। 10টা চ্যাপ্টার ছিল, আমি যদি পার্ট বি অ্যান্ড সি একসাথেই ধরি, যেহেতু হচ্ছে কি 4 মার্ক এবং 10 মার্ক, ক বিভাগ খ বিভাগ এরকম করে কিন্তু সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন থাকে। আমি যদি পার্ট বি অ্যান্ড সি দুইটা মিলেও যদি ধরি যে আমাদের 10টা প্রশ্ন আসবে, একটা বই থেকে 10টা প্রশ্ন আসবে, এর চেয়ে কিন্তু বেশি আসবে, তবু আমরা ধরে নিলাম 10টা প্রশ্ন, তাহলে মোট প্রশ্ন আসছে 100টা। বই কয়টা? 6টা, তাহলে 600টা থিওরি প্রশ্ন পড়া লাগবে। পরে তো ম্যাথগুলো আছে, আমি জাস্ট থিওরির কথা বলছি। এবার আসি, তাহলে এতগুলো প্রশ্ন পড়ার জন্য আমাদের সময় কেমন পাবো? এই সময়টা আমরা পরবর্তীতে, আমার মনে হয় এর পরবর্তীতে যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো আমি হচ্ছে আলোচনা করে দিব। তবে এইটুকু অন্তত জেনে নেন যে আমাদের পার্ট এ প্রায় 1800-2000 পার্টে পড়া লাগবে এবং পার্ট বি অ্যান্ড সি প্রায় 600 বা 600+ পড়া লাগবে। এটা ছিল কোশ্চেন প্যাটার্ন। আর উল্লেখ্য, আমাদের রেজাল্টের ব্যাপারে কিন্তু কোনো 4 সাবজেক্ট কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপটা যদি যাই, আমাদের তার পরবর্তী যে কাজগুলো বা বিষয়গুলো আছে সেটা যদি আমি একটু দেখি। আচ্ছা দেখেন, এর পরের যে আমাদের টপিকসটা ছিল সেটা হচ্ছে রেজাল্ট কিভাবে প্রকাশিত হয়। মানে এসএসসি লেভেল, এইচএসসি লেভেল, মানে এইচএসসির আগ পর্যন্ত রেজাল্টের যে গ্রেড সিস্টেমটা, অনার্স লেভেলের কিন্তু গ্রেড সিস্টেমটা কিন্তু একই না, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। এটা কিন্তু জানাই লাগবে, কারণ অনেকে ভাবতে পারে যে আগে যা ছিল এখনো তো তাই আছে মনে হয়, তা কিন্তু নাই। আমরা একটু ব্যাকে যদি যাই, আমাদের পূর্বের যেটা আছে, পূর্বের যে হচ্ছে কি আমাদের গ্রেড সিস্টেমটা ছিল সেটা যদি বলি এসএসসি বা এইচএসসি টাইপের, এসএসসি বা এইচএসসি যে আমাদের যে গ্রেড সিস্টেমটা ছিল এটা সবাই জানে, তবু আমি একটু জাস্ট পাশাপাশি দেখাচ্ছি। আমাদের এই এসএসসিতে যখন আমরা 80+ মার্ক পেতাম তখন কিন্তু A+ হতো এবং গ্রেড পয়েন্ট ছিল 5। বর্তমান মানে অনার্স লেভেলটা যদি বলি, অনার্স লেভেলে এসে ঠিক একইভাবে 80+ মার্কস পাইলে এখানেও A+ হয়, তবে এখানে পয়েন্ট কিন্তু 4। তার মানে অনার্স লেভেলটা কিন্তু আউট অফ 4 এর মধ্যে পরীক্ষা হয়। আচ্ছা, এ গ্রেডটা যদি বলি, এ গ্রেড, এই পাশে গ্রেড দিই, এ গ্রেডটা যদি বলি, এ গ্রেড হতো 71 থেকে 79% মার্ক পেলে এ গ্রেড হতো, আর তখন পয়েন্ট হতো কিন্তু 4 পয়েন্ট। এটা হতো আমাদের এসএসসি লেভেল। আর এখন যদি বলি, এখন এ গ্রেড মানে হচ্ছে 3.75 এখনের গ্রেড, এবং এক্ষেত্রে মার্কস যেটা সেটা হচ্ছে 75 থেকে 79।
75 থেকে 79% মার্ক যদি আপনি পান তাহলে এ গ্রেড হবে এবং সেটা 3.75 হবে। একটু মার্কসের দিকে তাকাবেন, 71 থেকে কিন্তু এ গ্রেড ছিল আর এখন কিন্তু 75 থেকে এ গ্রেড। আচ্ছা, এ মাইনাসটা যদি বলি, এ মাইনাস ছিল হচ্ছে আগে, আমি দুঃখিত, এ মাইনাস ছিল আগে হচ্ছে কি 60 থেকে 69, 60 থেকে 69, এটা একটু কারেকশন আছে, এটা 70 থেকে 79 ছিল না, 70 থেকে 79 পাইলেই এ গ্রেড হতো, আর এটা 60 থেকে 69 পাইলে এ মাইনাস হয়। 60 to 69 পয়েন্ট হয় কত? পয়েন্ট হয় হচ্ছে 3.50। এখানে আসি এ মাইনাস, এখানেও পয়েন্ট 3.50, তবে এখানের মার্ক 71 থেকে 74% মার্ক, 71 to 74। আচ্ছা, এভাবে করে এখানে বি গ্রেড হতো হচ্ছে কি 50 থেকে 59, পয়েন্ট হতো হচ্ছে 3.00। আর কি ছিল? সি গ্রেড ছিল, 40 থেকে 49, 2 পয়েন্ট ছিল। ডি গ্রেড ছিল 33 থেকে 39, 1 পয়েন্ট ছিল। এফ গ্রেড ছিল 1 থেকে 32, 0 ছিল। এইখানে একটু বেশি, এখানে এ মাইনাসের পরে বি প্লাসও কিন্তু হয়, বি প্লাস 3.25, মার্ক হচ্ছে 65 থেকে 69। বি গ্রেড 3 পয়েন্ট, মার্ক 60 to 64। বি মাইনাসও আছে এখানে, হ্যাঁ, বি মাইনাস হয় 2.75-এ, 55 থেকে 59। সি প্লাস আছে 2.50। আচ্ছা, এটা হচ্ছে 50 থেকে 54। সি গ্রেড হয় 2.25, 45 থেকে 49। ডি গ্রেড হয় 2 পয়েন্ট, 40 থেকে 44। এফ গ্রেড হয় 0 পয়েন্ট, 1 থেকে 39। মানে অনেক, হ্যাঁ। এখন অনার্স লেভেলে হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে কি গ্রেড সিস্টেম করছে এবং মার্কস কিন্তু মাত্র 5 ব্যবধান, মাত্র 5 ব্যবধানে কিন্তু গ্রেড সিস্টেম হয়েছে। তাহলে একটু সবাই একটু দেখেন, যারা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অনার্সে ভর্তি হয়েছে আমার মনে হয় তাদের রেজাল্ট এই জায়গার নিচে নেই মেবি। তাহলে 3.50 পেয়েছি আমরা, 60 to 69% মার্ক নিয়ে। এখন অনার্স এসে যদি সেম মার্কটাই আমরা যদি পাই তাহলে কি দাঁড়ায়? 60 to 69, একটু দেখেন সবাই, এইটুকের মধ্যে আছে 60 to 69, তার মানে বি প্লাস অথবা বি গ্রেড হবে কিন্তু আপনাদের, যদি আপনারা 60 to 69 এর মধ্যে যান। আর যদি মনে করেন যে না আমি এ মাইনাস বা এ পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই মার্কগুলো একটু দেখাতে হবে। মিনিমাম 70% মার্ক কিন্তু থাকা লাগবে, মিনিমাম 70% মার্ক কিন্তু থাকা লাগবে। এখন এই যে রেজাল্ট আমরা এসএসসি এইচএসসিতে করে আসছিলাম, দেখেন এখানে কিন্তু 4 সাবজেক্ট ছিল এখানে, কিন্তু এই যে জায়গাটা আছে এখানে কিন্তু 4 সাবজেক্ট নেই। তার মানে কিন্তু আপনার পিওর রেজাল্ট করতে হবে। ব্যাপারটা কিন্তু অতটাও ইজি না যে আগে 4 সাবজেক্ট সহ আমি যা পাইছি এখন 4 সাবজেক্ট ছাড়াও সেটা পাবো, এতটা ইজি না। তাই যদি হতো তাহলে সচরাচর দেখতেন অনেক ভালো রেজাল্ট আসতো, কিন্তু বর্তমানে রেজাল্টের পরিমাণ কিন্তু অতটা ভালো না। তাহলে প্রেশারের দিক থেকে একটু খেয়াল করে দেখেন, প্রেশারের দিক থেকে কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে অনার্স প্রথম বর্ষের বোর্ড পরীক্ষার জন্য আপনি কতদিন সময় পেতে পারেন, এটা একটা ব্যাপার। আমি কিন্তু একটু আগেই বলে আসছিলাম যে আমরা যখন হচ্ছে কি করব, আমরা যখন বিবিএ প্যাটার্ন পড়া শুরু করব তখন মোট 4 বছরে 4 বার বোর্ড পরীক্ষা দেওয়া লাগবে। যেহেতু 4 বছরে 4 বার, তার মানে প্রতি বছর ধরে নিতে হবে 1 বছর ইকুয়াল টু 12 মাস। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন কিন্তু 12 মাস সময় দেয় না, যেটা আপনারা আপনাদের সিনিয়র যে ভাইয়া বা আপুরা আছে তাদের কাছ থেকে শুনবেন। 10 থেকে
থেকে 11 মাস সময় কিন্তু এখন পাওয়া যায়, 10 থেকে 11 মাস। এবং সেটা কাউন্ট হয় কখন? ঠিক আপনি যেদিন ভর্তি হলেন সেখান থেকে কাউন্ট শুরু। সেই হিসাব যদি আমরা করি, দেখেন অলরেডি আপনার দেখা যাচ্ছে যে প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু হয়ে গেছে, আপনি ভর্তি হয়েছেন। তাহলে 1 মাস সময় যদি আপনার অলরেডি চলে যায়, তাহলে সময় আছে দেখেন আর 10 মাস। যদি আমি 11 মাসও ধরি, এই 10 মাসের ভিতরে দেখবেন আপনি 10 মাস পড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ বিভিন্ন অকেশন, যেমন ঈদ, পূজা, অসুস্থতা, বেড়াতে যাওয়া, ওয়েদার খারাপ, মাথা ঘোরানো, হাবি জাবি, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখবেন আপনি ইচ্ছা করলে আরো 1-2 মাস পড়তে পারবেন না। সেই হিসাবে পিওর পড়ার টাইম আপনি পেতে পারেন 8 মাস, যদি আপনি সিনসিয়ার বা সিরিয়াস স্টুডেন্ট হন, কোনো ফাঁকি ঝুঁকি দিবেন না, তাহলেও আপনি সময় পাবেন সর্বোচ্চ 8 মাস সময়। কেন? কারণ এদিক সেদিক করে আপনার এমনি 2-2.5 মাস সময় কিন্তু চলে যাবে। এখন এই 8 মাস ইকুয়াল টু যে 240 দিন, এই 240 দিনে মনে আছে তো, আমি ওই পাশে বলে আসছিলাম পার্টে পড়তে হবে মিনিমাম 1200, আরও বেশি পড়া লাগতে পারে যারা ভালো স্টুডেন্ট, এবং পার্ট বি অ্যান্ড সি কিন্তু প্রায় 600। এবার আপনি ভাগ দিয়ে দেখেন না, এখানে ভয়ের কিছু নেই, এটা হচ্ছে জাস্ট আপনার সামনে হচ্ছে কি সমীকরণটা তুলে ধরা হচ্ছে। এখন আপনি কখন পড়বেন, কবে পড়বেন, সেটা আপনার ব্যাপার। তাহলে 8 মাসের মধ্যে আপনার টোটাল কোর্সটা কমপ্লিট করতে হবে। উল্লেখ্য, আপনি একটু মনে করে দেখবেন যে আপনি যখন এসএসসি এইচএসসি পড়াশোনা করছেন, তখন কিন্তু 2টা বছর সময় পেলেও পড়ছেন কিন্তু শেষের বছর, প্রথম বছর কিন্তু আপনি কি ফাঁকি ঝুঁকি করছেন। ঠিক এভাবে করে আপনি যদি 12 মাসের ভিতরে 6 মাস ফাঁকি ঝুঁকি করতে চান, তাহলে বাকি আর মাত্র 6 মাস। 6 মাসে কোর্স কমপ্লিট করা ইম্পসিবল, একদমই ইম্পসিবল। তবে হ্যাঁ, টেনে টুনে পাস যারা করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। আচ্ছা, ভালো ফলাফল করতে কি কি করণীয়? আচ্ছা, ভালো ফলাফল করতে কি কি করণীয়? দেখেন, যেহেতু আপনারা অলরেডি এসএসসি এইচএসসি পড়ে আসছেন, সেহেতু আপনারা খুব ভালোভাবে জানেন যে কিভাবে ভালো রেজাল্ট করতে হয়। অনার্স লেভেলে ভালো রেজাল্ট করার জন্য শুধু পড়লে হবে না, অনার্স লেভেলে শুধু পড়লে হবে না, বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে রেজাল্ট ভালো করার জন্য। তবে সেই কৌশলগুলো আমি আজকে সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, কারণ ওই কৌশলগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। আমরা আপনাদেরকে হচ্ছে কি ধারাবাহিক কিছু ক্লাস আমরা দিব, অনলাইন ক্লাস, অনার্স কোচিং সেন্টার দৌলতপুরের পক্ষ থেকে, এবং এই ক্লাসগুলো ফেসবুক লাইভ ক্লাস হবে, ফেসবুক লাইভ। আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু আমি ফেসবুক লাইভের কথা বলছি, আমাদের একটু ফেসবুক আইডিটা সবাই একটু নিয়ে নিবে, অনার্স কোচিং সেন্টার দৌলতপুর। যদিও দৌলতপুর বানানটা ভুল আছে, কিন্তু ওই যে তৈরি করছিল পরে আর আমরা চেঞ্জ করতে পারিনি আসলে। অনার্স কোচিং সেন্টার দৌলতপুর, এখানে যে বানানটা আছে এই বানানটাই দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। এই ফেসবুক আইডিতে আপনারা যদি অ্যাড হয়ে যান, তাহলে আমাদের ওখানে কবে কিভাবে ক্লাস হবে সেগুলো দেওয়া থাকবে। এবং আমরা অনার্স নতুন ফার্স্ট ইয়ার, মানে নিউ ফার্স্ট ইয়ার যে সকল স্টুডেন্ট আছেন, তাদের কে নিয়ে আমরা একটা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলবো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার প্রয়োজনীয় যে সকল পড়াশোনা আছে, দেখেন অনেকে আছে যারা বিএল কলেজে ভর্তি হয়েছে, কিন্তু তাদের বাড়ি হচ্ছে কোথায়, সাতক্ষীরা, অনেকের ফরিদপুর, বরিশাল, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কি করছে, ভর্তি হয়েছে। এখন তাদের প্রত্যেক দিন বিএল কলেজে এসে ক্লাস করা কিন্তু পসিবল না। সেক্ষেত্রে আপনারা যে যেখানে থাকেন সেখানে যদি ভালো কোচিং বা হচ্ছে কি টিচার পেয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনাদের ওখানে পর্যাপ্ত সুবিধা না থাকে, তাহলে আমাদের অনার্স কোচিং সেন্টার দৌলতপুর শাখায় অফলাইন এবং অনলাইন 2 ধরনের ব্যাচই আছে, এবং আমরা অনলাইনে ফ্রি ক্লাসও আমরা দিব আপনাদেরকে ধারাবাহিকভাবে। আর এই ফ্রি ক্লাসগুলো যে আইডিতে হবে, সেই আইডিটা হচ্ছে অনার্স কোচিং সেন্টার দৌলতপুর। দৌলতপুর বানান এখানে যেটা আছে কিন্তু সেটাই দিতে হবে। এছাড়া আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এইটা। এখন আসি, আমি যেটা বলতেছিলাম যে ভালো ফলাফল কিভাবে করা যায়। দেখেন, ভালো ফলাফল করার জন্য 2-1টা টপিকস যদি আমি বলে দিই, সেটা হচ্ছে যে প্রথমত আপনার ম্যাথমেটিক্যাল যে টার্মসগুলো আছে, এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো একদম পানির মতো পরিষ্কার থাকতে হবে, একদম ক্লিয়ার থাকতে হবে। মানে ম্যাথে আপনি 100% পুরো ওকে থাকতে হবে।
এরপরে যদি থিওরির ব্যাপারে আসি, আমি থিওরির একটা ক্লাস অবশ্যই নিব। থিওরির ক্লাসটা আপনারা একটু দেখে নিন, এখন বিস্তারিত আসলে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে থিওরির ক্লাসটা যখন দিব তখন দেখে নেবেন। যেটা বলছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফেসবুক লাইভ ক্লাস হোক বা রেকর্ডেড ক্লাস হোক, সব ক্লাসের লিঙ্কগুলো আপনাদেরকে অবশ্যই আমরা শেয়ার করব, সেখান থেকে আপনারা কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবেন। যেহেতু অনার্স লেভেলে হিউজ পরিমাণ ক্লাস কিন্তু কলেজে হয় না, সুতরাং আপনাকে যেভাবেই হোক কোর্স কমপ্লিট করার জন্য যে কোনো একটা কোচিং বা অনলাইন গ্রুপ বা ফেসবুক গ্রুপ, যে কোনো একটা গ্রুপে অ্যাড অবশ্যই কিন্তু থাকতে হবে। আচ্ছা, অনার্স কোচিংয়ের অফলাইন অনলাইনের যে সার্ভিস, আমরা দৌলতপুর শাখার যদি অল্প একটু 2 মিনিটের ভিতরে শেষ করছি। দৌলতপুর শাখায় যদি বলি, আমাদের সার্ভিসটা হচ্ছে একদম বাচ্চাদের মতো সার্ভিস দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে ফার্স্ট ইয়ারটা যদি আপনি রেজাল্ট ভালো করে যেতে পারেন, তাহলে এর পরের ইয়ারের রেজাল্টগুলো নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ক্লাসে যে ফার্স্ট হতো, দেখবেন সেই কিন্তু ফার্স্ট হতো, একবার সে ফার্স্ট হয়েছে, এরপর থেকে কিন্তু তার পড়ার স্পিড বেড়ে গেছে। এখানেও সেরকম, আপনি একবার অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্টটা ভালো করে ফেলেন, দেখবেন আপনার অটোমেটিকলি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অটোমেটিকলি রেজাল্ট ভালো হবে, অটোমেটিক। আচ্ছা, আমাদের অনার্স কোচিংয়ে দৌলতপুর শাখা সার্ভিস হচ্ছে 7 দিনের ভিতর আপনাকে 6 দিনই কোচিংয়ে আসতে হবে, এটা আমি অফলাইন বলছি। আর অনলাইনের ক্ষেত্রে আসা লাগবে না, সরাসরি অনলাইনে আপনি ক্লাস করতে পারবেন। এই 6 দিনের ভিতরে 5 দিন ক্লাস হয় আর 1 দিন সাপ্তাহিক পরীক্ষা হয় আমাদের। এই যে 5 দিন ক্লাস হয়, যদি আপনি অ্যাকাউন্টিং অথবা ফিনান্স ডিপার্টমেন্টে পড়েন, তাহলে আপনাদের 3টা সাবজেক্টের ক্লাস হবে, অ্যাকাউন্টিং, ফিনান্স আর ইকোনমিক্স, এই 3টা সাবজেক্টের ক্লাস হবে। অ্যাকাউন্টিং ক্লাস সপ্তাহে আমরা 4টা নেই, ফিনান্স ক্লাস 2টা, ইকোনমিক্স ক্লাস 2টা, তার মানে 5 দিনে ক্লাসের সংখ্যা হচ্ছে 8। ক্লাসটা কখন হয়? অফলাইনে বিভিন্ন টাইমে আমাদের ব্যাচ থাকে, 8টা, 9টা, 10টা, 11টা, বিকাল 3টা, 4টা, বিভিন্ন টাইমে আমাদের ব্যাচ থাকে। আপনার যে কোনো টাইমে আপনি ব্যাচ করতে পারবেন। আচ্ছা, এই 3টা সাবজেক্টের ক্লাস নিলেও আমাদের সাবজেক্টের সংখ্যা যেহেতু 6 ছিল, বাকি যে থিওরি যে সাবজেক্টগুলো আছে, থিওরি যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টের আমরা কখনো কোনো ক্লাস নেই না। যা বলবো সত্য বলবো, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে ইনশাআল্লাহ অন্য জায়গায় খুঁজবেন। এই থিওরি 3টা সাবজেক্ট কখনোই কোনো ক্লাস আমরা নেই না। তাহলে কিভাবে আমার স্টুডেন্টটা শেষ করবে? আমরা যেটা করি, আমাদের যে রুটিনটা থাকবে, আমাদের যে রুটিন, আমরা প্রত্যেক মাসের রুটিন একদম গত মাসের 28-29 তারিখে, মানে আগামী মাসের রুটিনটা আমরা দিয়ে দিই। এই রুটিন অনুযায়ী ধরেন আজকে ক্লাস আছে অ্যাকাউন্টিং সকাল 9টায়, ফিনান্স সকাল 10টায় ক্লাস। এইরকম রুটিনে প্রতিদিন আপনাদেরকে কিছু কোশ্চেন পড়া দেওয়া থাকে। আমাদের এখানে কিছু কোশ্চেন পড়া থাকে এবং আপাতত একটা কোশ্চেন দেওয়া থাকে এবং 5টা পার্টে দেওয়া থাকবে। একটা প্রশ্ন থাকে এবং 5টা পার্টে থাকে, ওই যে আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পার্টে আছে। এই যে থিওরিটা পড়া থাকবে আমাদের, এই থিওরিটা আপনি বাসায় বসে পড়বেন, মুখস্থ করবেন। আলাদা একটা হ্যান্ড নোট করতে হবে, মানে আলাদা একটা খাতায় আপনাকে এটা লিখতে হবে, হ্যান্ড নোট। কোচিংয়ে যখন আপনি আসবেন, কোচিংয়ে আসলে আপনার হ্যান্ড নোটটা আমরা দেখে দিব যে ওখানে কোনো ভুল বা অ্যাডলেস করা লাগবে কিনা। আর আমরা কোচিং থেকে একটা পেজ দিব, ওই পেজে আপনাকে কি করতে হবে, এই যে থিওরিটা আপনি বাসায় বসে মুখস্থ করছেন, সেটা মুখস্থ লিখে দিতে হবে। এইটাকে আমরা বলি ডেইলি এক্সাম। তার মানে প্রতিদিন আপনাকে পড়া দিব, প্রতিদিন পড়া নিব। যদি পাস মার্কস যে 40%, 40%-এর কম মার্কস যদি আপনি পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার পানিশমেন্ট থাকবে। সেটা হতে পারে যে আবার পরীক্ষা দেওয়া হতে পারে, অথবা ক্লাসে দাঁড়া করায় রাখা হতে পারে কিছুক্ষণ, এরকম জাস্ট যাতে আপনি পাস করেন, পাস মার্কসটা পেতে পারেন, এই জন্যই মূলত এই পানিশমেন্টগুলো দেওয়া হয়। এভাবে করে এক সপ্তাহে আপনি যতটুকু পড়বেন, এক সপ্তাহে যতটুকু পড়া হবে, এখানে কিন্তু লিখছিলাম যে 5 দিন ক্লাস, 1 দিন এক্সাম, এবং এই এক্সামটা কিন্তু ফ্রাইডে, আমাদের শুক্রবারে কিন্তু এক্সাম হয়। এই শুক্রবারে কি করা হবে, পুরো সপ্তাহের যে পড়াটা হবে তার উপরে একটা উইকলি এক্সাম থাকবে। এখন হিসাব করেন, আপনি কিন্তু ডেইলি এক্সামের জন্য পড়ছেন, লিখছেন, আবার কোচিংয়ে এসে আবার লিখছেন, এরপরে সাপ্তাহিক পরীক্ষার সময় আবার পড়বেন, আবার লিখবেন। এভাবে করে 1 মাস পর একটা মান্থলি এক্সাম হবে। উইকলি এবং মান্থলি এক্সামে যারা প্লেস করবে তাদের জন্য আমরা মোটামুটি আকর্ষণীয় গিফট দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি পড়ানোর সিস্টেম। এখন আসেন, এই যে 5 দিন ক্লাস হবে সপ্তাহে, এই 5 দিনের ভিতর দেখা যাচ্ছে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, আমি একদিন ক্লাসে আসলাম না, তাহলে কি হবে, আমার পড়া তো মিস হয়ে যাবে, আমি তারপরের ক্লাসে তার বুঝবো না। তাহলে তাদের জন্য আমাদের যে সার্ভিসটা, সেটা হচ্ছে যে
যদি কেউ ক্লাস মিস দেয় অবশ্যই আমাদেরকে আগে ফোন করতে হবে, কোচিংয়ের নাম্বারে ফোন করে জানাতে হবে যে আমি অমুক আজকে এই কারণে ক্লাসে আসতে পারলাম না। তাহলে আপনাকে আগামীকাল মানে পরের ক্লাসে যখন আসবেন আগে অথবা পরে মানে ক্লাসের আগে অথবা পরে কি করা হবে, ব্যাকআপ দিয়ে দেওয়া হবে। আর এই ব্যাকআপের জন্য আমরা আলাদা টিচার এবং আলাদা জায়গা রেখে দিই, যাতে হচ্ছে কি আপনারা ভালোভাবে ব্যাকআপ নিতে পারেন। তবে এক্সামের ব্যাপারটা যদি বলি, শুক্রবার যে এক্সামটা উইকলি বা মান্থলি এক্সাম যদি কোনোভাবে আপনি মিস করে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু জরিমানা বা পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। এই জন্য এক্সাম কোনোভাবে মিস দেওয়া যাবে না, অসুস্থ হলেও মিস দেওয়া যাবে না। কারণ আপনি যখন বোর্ড পরীক্ষা দিতে যাবেন অসুস্থ হলেও তো যাচ্ছেন, তাহলে আমাদের পরীক্ষাগুলোকে আমরা সেইভাবে সিরিয়াস নেই। আচ্ছা, এবার আসি এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসের বাইরেও আমরা আরেকটা সার্ভিস অ্যাড করছি আমাদের কোচিংয়ে আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সাপ্তাহিক পরীক্ষা যখন নিব, উইকলি এক্সাম যখন নিব, এই উইকলি এক্সামে একাডেমিক যে 6টা বই আছে এই 6টা বইয়ের বাইরেও আমরা কিছু পড়া দেই, আর তার নাম হচ্ছে বিসিএস প্রিপারেশন। এখন প্রশ্ন আসতেই পারে, কেবল পড়ি অনার্স ফার্স্ট ইয়ারে, আমরা এখন বিসিএস প্রিপারেশন নিয়ে কি লাভ আমাদের? একটু খোঁজ খবর নিয়ে দেখবেন বর্তমান চাকরির বাজারটা কেমন এবং যারা ভার্সিটি লেভেলে পড়ে তারা চাকরির পড়াটা কবে থেকে শুরু করে। দেখেন আমরা কিন্তু হিউজ পড়া নিচ্ছি না, আমরা বিসিএস প্রিপারেশন হিসেবে কি পড়া দিব? আমরা দিব দেখা যাচ্ছে বিগত যে 43 ধরেন বা 44, এই 43তম বিসিএস এর বাংলা অংশটুকু আপনি পড়ে আসবেন এক সপ্তাহে। দেখা যাচ্ছে ওখানে প্রশ্ন আসছে কয়টা, 30টা বা 40টা, কথার কথা। তাহলে এই 30 বা 40টা এমসিকিউ আপনাকে পড়া দিচ্ছি, এটা কিন্তু আহামরি কিছুই না। তবে আপনি যদি পড়তে থাকেন, আপনি যদি এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকেন, দেখবেন 4 বছর পর আপনার চাকরির যে ভান্ডার আছে, চাকরির জ্ঞানের যে ভান্ডার, এই ভান্ডারটা কিন্তু অনেকটা সম্প্রসারিত হবে। এই জন্যই আমাদের এটা জাস্ট একটা এক্সট্রা প্রয়াস আপনাদের জন্য, যাতে আপনারা ছোটবেলা থেকেই চাকরির প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এই পরীক্ষাটা হয় হচ্ছে শুধুমাত্র সাপ্তাহিক পরীক্ষার পরে, মানে মূল একাডেমিক পরীক্ষার পরে 10